আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে অধ্যায়টা নিয়ে এসেছি সেটা হলো তোমাদের নবম দশম শ্রেণীর যে আমাদের নতুন সিলেবাস, সেই সিলেবাসের আলোকে যে পদার্থের অবস্থা অধ্যায় 4-এর যে অধ্যায়টা আছে, মূলত কেমিস্ট্রির অধ্যায়, এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। আমি এক লেকচারেই এই গোটাল টপিকটা শেষ করার ইনশাল্লাহ ট্রাই করব। দেখো গোটাল টপিক থেকে আমাদের কি কি জিনিস আছে। আমরা প্রথমে জানবো যে পদার্থ বলতে আমরা কি বুঝি, পদার্থ কারা। তারপর আমরা বুঝবো যে পদার্থের অবস্থা বা কয়টা অবস্থা আছে এবং কি কি তাদের কি কি বৈশিষ্ট্য আছে। তারপর আমরা জানবো যে কণার গতিতত্ত্ব বলতে আমরা কি বুঝি। এরপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো যে খুবই সিম্পল, ব্যাপন কি, ব্যাপনের কি কি উদাহরণ আছে, নিঃসরণ বলতে আমরা কি বুঝি, আর নিঃসরণের কি কি উদাহরণ আছে, কিংবা ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কি কি পার্থক্য আছে। তারপর আমরা যে জিনিসটা দেখবো যে পাতন এবং ঊর্ধ্বপাতন, এই জিনিসগুলো কি এবং কেন করা হয়। তাহলে এই টপিকটা শিখলে আমাদের এই গোটাল অধ্যায়টা মোটামুটি শেখা শেষ। তো আমরা প্রথমে একটু দেখি যে পদার্থ কারা। পদার্থ কারা, মনে রাখবা পদার্থ হতে গেলে তিনটা জিনিস লাগবে। প্রথম কথা হলো যার ভর আছে, তাহলে পদার্থ হতে গেলে কি যার ভর আছে। দুই, যে জায়গা দখল করে, জায়গা দখল। এবং তিন, বল প্রয়োগে বাধা, বল প্রয়োগে বাধা দেয়। তাহলে যার মাঝে এই তিনটা বৈশিষ্ট্য থাকবে, কি কি আছে, যার ভর আছে, যে জায়গা দখল করবে এবং যে বল প্রয়োগে বাধা দিবে, উক্ত জিনিসটাকে আমরা বলতে পারি হলো পদার্থ। তাহলে পদার্থ হতে গেলে কয়টা বৈশিষ্ট্য লাগবে ভাই? তিনটা। ভর, জায়গা দখল এবং বল প্রয়োগ করলাম, সে একটা প্রতিক্রিয়া দিল, মানে আমি একটা ক্রিয়া দিলাম, সে একটা প্রতিক্রিয়া দিল। তাহলে এই জিনিসটা যার মধ্যে থাকবে তাকে আমরা বলছিল পদার্থ। এরপর তোমাদের যে জিনিসটা লাগবে যে পদার্থ কত ধরনের, এটা মূলত তিন প্রকার। এটা মূলত তিন প্রকার। এক হলো কঠিন পদার্থ, কঠিন। দুই হলো তরল, তরল। এবং তিন নম্বর হলো গ্যাসীয়, গ্যাসীয়। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম হলো পদার্থ তিন ধরনের: কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। তোমরা যদি বলো ভাই এদের মধ্যে কি কি, কঠিন বলতে কি বোঝায়, বা তরল বলতে কি বুঝি, বা গ্যাসীয় বলতে কি বুঝি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটু হালকা করে ব্যাখ্যা করব যে কঠিন কারা, তরল কারা, গ্যাসীয় কারা। তাহলে আমরা এখানে লিখি কঠিন পদার্থ, এখানে আমরা লিখব তরল পদার্থ এবং এখানে আমরা লিখব হলো গ্যাসীয় পদার্থ। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখব হলো কঠিন, তরল, গ্যাসীয় কার কি আছে। প্রথমে এই যে দুটা জিনিস, ভর আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে কঠিন পদার্থের ভর আছে, তরলেরও ভর আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে, ভর আছে। তিন নম্বর গ্যাসীয়রও ভর আছে। তাহলে তিনজনেরই কিন্তু যে বৈশিষ্ট্যটা কমন সেটা হলো কি ভর আছে। দুই নম্বর, দুই নম্বর এটা কি করে? জায়গা দখল, জায়গা দখল। এটাও কি করবে? জায়গা দখল। তাহলে জায়গা দখল, এই জিনিসটা কি করে? এটাও জায়গা দখল করে। এটাও জায়গা দখল করবে, জায়গা দখল, ঠিক আছে। তাহলে এই দুটা বৈশিষ্ট্য সেম। আরেকটা বৈশিষ্ট্য আছে, দেখো যে এটা তিন নম্বর যদি আমরা বলি, আকার আছে, আকার আছে। তাহলে নির্দিষ্ট আকার আছে কঠিন পদার্থের, যে কেমন দেখতে। ধরো একটা ইট, ইটের কিন্তু একটা আকার আছে। বা ধরলাম একটা এসি, এসিরও কিন্তু একটা আকার আছে। এদের বোর্ড, এই বোর্ডেরও কিন্তু একটা আকার আছে। তাহলে কঠিন পদার্থের নির্দিষ্ট একটা ফিক্সড একটা আকার আছে, যে অমুক থেকে অমুক পর্যন্ত বা দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা, এরকম একটা আকার আছে। তরল পদার্থের আকার নেই। কারণ তোমরা দেখবা পানির বোতলের ক্ষেত্রেই ধরো, পানি যখন একটা বোতলে রাখবা তখন সে একটা নির্দিষ্ট আকার ধারণ করবে। ওটা যখন গ্লাসের মধ্যে রাখবা আর একটা আকার ধারণ করবে। ওই পানিটাকে যখন তোমরা কোনো বালতিতে রাখবা তখন কিন্তু আরেক ধরনের আকার প্রকাশ করবে। তাহলে এখানে নির্দিষ্ট কোনো আকার নেই, এখানেও কিন্তু আকার নেই, আকার নেই, ঠিক আছে। চার নম্বর, চাপে
সংকুচিত হয় না। তোমরা যদি একটা লোহাকে চাপ দাও, তাহলে লোহা কিন্তু সংকুচিত হবে না। পানিরও সেম, সংকুচিত হয় না, সংকুচিত হয় না। কিন্তু মনে রাখবা এরা এরা সংকুচিত হয়, সংকুচিত হয়। ঠিক আছে, এগুলা হলো মেন বৈশিষ্ট্য। যে যদি তোমাদের কখনো কোশ্চেন করে বলো তো বাবা কঠিন পদার্থ বলতে কি বোঝো, বা তরল বলতে কি বোঝো, বা গ্যাসীয় বলতে কি বোঝো, তাহলে তোমরা মনে রাখবা এগুলা হলো কঠিন, তরল, গ্যাস, এদের বৈশিষ্ট্য। যদি কখনো পরীক্ষায় কোশ্চেন আসে লেখো তো বাবা যে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে পার্থক্য লেখো, ধরো 2 মার্ক বা 3 মার্কের একটা দিল, তখন কিন্তু আমার বিশ্বাস যে তোমরা পারবা। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কঠিন, তরল এবং গ্যাসীয়, এই 3টা পদার্থের মধ্যে আমরা হলো পার্থক্য। এখন আমরা নেক্সট যে সব টপিক, তাহলে আমরা প্রথমে দেখছি পদার্থ, দেখছি পদার্থের অবস্থা দেখলাম। এখন আমরা দেখব যে কণার গতিতত্ত্ব বলতে আমরা কি বুঝি। তাহলে কণার গতিতত্ত্ব, গতিতত্ত্ব মানে তোমরা একটু হালকা হয়তো বুঝতে পারতেছো গতি জিনিসটা কি। তাহলে আমাদের কি টপিক ভাই? কণার গতিতত্ত্ব। আমরা এখন জানবো যে কণার গতিতত্ত্ব বলতে আমরা কি বুঝি। কণার গতিতত্ত্ব, গতিতত্ত্ব। শোনো, আমি 3টা চিত্র আঁকাই। এটা একটা চিত্র, ধরে নিলাম এখানে একটা কঠিন পদার্থ আছে, এখানে একটা কঠিন পদার্থ আছে। এটা আরেকটা চিত্র, এখানে তরল পদার্থ আছে। এটা আরেকটা চিত্র, ধরে নিলাম এখানে বিভিন্ন গ্যাস আছে। তাহলে আমরা যদি এখানে লিখি এটা হলো কঠিন, কঠিন, এটা হলো তরল এবং এটা হলো গ্যাস। তাহলে আমরা কি লিখলাম? কঠিন, তরল, গ্যাস। কণার গতিতত্ত্ব জিনিসটা কি? তোমরা নর্মালি একটা কথা বলি যে এই যে কঠিন কঠিন পদার্থ, হ্যাঁ এই যে কঠিন পদার্থ, এই কঠিন পদার্থ বলো বা তরল বলো বা গ্যাস বলো, তাহলে এই পদার্থগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। তাহলে এই পদার্থ কি দ্বারা গঠিত? পদার্থ অণু দ্বারা গঠিত, অণু দ্বারা গঠিত। তাহলে ছোট ছোট অণু দ্বারা গঠিত। তোমাদের আরেকটা কথা বলা দরকার, ধরো ভাই একটা পদার্থ এক জায়গায় আছে, তার মানে অণুগুলো কিন্তু পরস্পরকে কিন্তু টেনে ধরে রাখছে। যেমন আমরা দেখি গ্রামে এখনো কিছু যৌথ পরিবার দেখা যায়। যৌথ পরিবার মানে এক বাসার মধ্যে ধরো 4 ভাই, তাদের বউ, তাদের বাচ্চা বা তাদের বাবা মা, ধরো এক বাসার মধ্যেই 30 থেকে 35 বা 40 জন মানুষ বসবাস করতেছে। একই সাথে খাবার রান্না হয়, একই সাথে খায়, একসাথে কাজ করে। তো এই পরিবারগুলো কিন্তু বর্তমানে পাওয়া কঠিন। আছে এখনো, আমার দেখা কয়েকটা পরিবার আছে, তো যৌথ পরিবার। তাহলে এই যৌথ পরিবারের মধ্যে কি এদের মধ্যে কিন্তু ইন্টারনাল বন্ডিংটা অনেক ভালো। তারা কিন্তু পরস্পরকে সম্মান করে, শ্রদ্ধা করে, একজন আরেকজনের মতামত শোনে, প্রায়োরিটি দেয়। তো এদের মধ্যে বন্ধনটা কিন্তু অনেক শক্তিশালী। আরেকটা পরিবারের কথা যদি আমরা বলি, ধরো 4 ভাই, 4 ভাই বিয়ে করে 4 জন আলাদা। এই 4 ভাইয়ের মধ্যে কিন্তু বন্ধন শক্তিটা ধরো আগের 4 ভাই বা 5 ভাইয়ের থেকে কিন্তু অনেক কম। তাহলে আমরা বলতে পারি এই যে পদার্থ অণু দ্বারা গঠিত, এই পদার্থের মধ্যে যে আকর্ষণ, পদার্থের কণার মধ্যে আকর্ষণ থাকে, এই আকর্ষণকে আমরা বলছি হলো আন্তঃকণা আকর্ষণ। তাহলে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, বলো তো বাবা আন্তঃকণা আকর্ষণ কি? তাহলে আন্ত মানে দুটা অণুর বা দুটা কণার মধ্যে যে আকর্ষণ, পরস্পরকে আকর্ষণ করে টেনে ধরে এক জায়গায় রাখছে। তাহলে এই আকর্ষণটাকে আমরা বলছিলাম আন্তঃকণা। আরেকটা কথা বলা দরকার, মনে রাখবা এদের কঠিন পদার্থ, এরা খুবই শক্ত। এরা কিন্তু এদের থেকে এত বেশি শক্ত না, বা বন্ধনটা এত কিন্তু শক্ত না। এদের মধ্যে বন্ধন নাই বললেই চলে। তার মানে মনে রাখতে হবে এই যে আন্তঃকণা আকর্ষণ
আন্তঃকণা আকর্ষণ এটা কিন্তু কঠিনে বেশি, হ্যাঁ, কঠিন থেকে তরলে আরেকটু কম, তরল থেকে কিন্তু গ্যাসে আরও কম। এটা একটু ঠান্ডা মাথায় মনে রাখতে হবে। মনে রাখতে হবে কঠিন পদার্থের অণুগুলো পরস্পরকে খুব শক্তভাবে ধরে রাখে, তার তুলনায় তরল পদার্থ কম ধরে রাখে, তার তুলনায় গ্যাসীয় পদার্থ আরও কম ধরে রাখে। আরেকটা কথা যদি আমি তোমাদের বলি, ধরো এই যে কঠিন পদার্থ আমরা জানি, এখানে আমরা তাপ দিলাম, এখানে আমরা কি দিলাম, তাপ দিলাম। তাহলে তাপ দিলে এখানে কি হবে? প্রথমে তাপ দিলে এখানকার যে অণুগুলো আছে বা এখানকার যে কণাগুলো আছে, সে কণাগুলা তাপ শক্তি গ্রহণ করবে। কি গ্রহণ করবে? তাপ শক্তি গ্রহণ করলো। করার পর তারা নিজের স্থানে থেকে কম্পিত হবে, কম্পন হবে। ঠিক আছে, কম্পন হবে, অণুগুলার মধ্যে কম্পন হবে। আরো যত বেশি তাপ বাড়াবো কম্পনটা আরো বেশি বেড়ে যাবে, আরো তাপ বাড়ালাম আরো বেড়ে গেল। এক পর্যায়ে এই কঠিন পদার্থটা কনভার্ট হয়ে কিসে পরিণত হবে জানো? এই তরল পদার্থে পরিণত হবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হলো কঠিন পদার্থকে যদি তাপ দেই তাহলে এদের কণাগুলোর মধ্যে তাপ শক্তি গ্রহণ করে কম্পিত হবে, কম্পন ঘটবে। আরও যদি বেশি তাপ দেই একসময় কি করবে? এদের মধ্যে যে আন্তঃকণার শক্তিটা ছিল প্রকটভাবে, এই আন্তঃকণার শক্তিটা অনেকটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে এই অণুগুলা বা কণাগুলা মুক্ত হয়ে যাবে। তখন এই অবস্থাটাকে আমরা কি বলছি? আমরা বলছিল তরল অবস্থা। আবার যদি এই তরলকে আমরা তাপ দেই তাহলে মনে রাখবা এই বন্ধনীগুলো একবারে ভেঙে যাবে, ভেঙে গিয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দিবে এবং সেটা কিসে পরিণত হয়ে গেল? গ্যাসে পরিণত হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে তাপ দিলে কঠিন পদার্থ কিসে পরিণত হয়ে গেল? তরলে। তাহলে কি হলো? গতিশক্তি বেড়ে গেল, আন্তঃকণা আকর্ষণ কমে গেল। আবার এখানে যদি তাপ দেই সেটা গ্যাসে পরিণত হয়ে যাবে। এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি নেই বললেই চলে। তাহলে আমরা কি বলতে পারি বলতো? আমরা বলতে পারি যে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বেশি, তরল পদার্থের তার থেকে কম, গ্যাসের কিন্তু আমরা বলতে পারি আরো কম। ঠিক আছে, আরো কম। তাহলে এই হলো আমাদের কণার হলো গতিতত্ত্ব, মানে তাপ বাড়ার সাথে সাথে এটা গতিশক্তি প্রাপ্ত হবে। ঠিক আছে, তাপ বাড়ার সাথে সাথে এটা কি? গতিশক্তি প্রাপ্ত হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটাই হলো কণার গতিতত্ত্ব। তাহলে আমাদের কণার গতিতত্ত্ব জিনিসটাও কিন্তু আমাদের শেষ। এখন আমরা কি জিনিস দেখব? এখন আমরা যে জিনিসটা দেখব সেটার নাম হলো যে ব্যাপন বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, ব্যাপন বলতে আমরা কি বুঝি? তো চলো আমরা ব্যাপন দেখি। ব্যাপন, ব্যাপন দেখতে বলতে কি বুঝি? আচ্ছা, ব্যাপন কি? ব্যাপন কঠিন, তরল ও বায়বীয় পদার্থের উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে সঞ্চারিত হওয়াকে ব্যাপন বলে। তাহলে ব্যাপন জিনিসটা কি? সেটা কঠিন পদার্থ হতে পারে, তরল পদার্থ হতে পারে এবং গ্যাসেরও হতে পারে। তাহলে এরা কি করবে? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে সরে যাবে। তাহলে উচ্চ থেকে যদি নিম্ন ঘনত্বের দিকে চলে যায় তাহলে এই পদ্ধতিকে আমরা বলছি হলো ব্যাপন। মনে থাকবে? তাহলে উচ্চ ঘনত্ব থেকে কোন দিকে যাবে? নিম্ন ঘনত্বের দিক। এটা কোন কোন পদার্থের হতে পারে? এটা কঠিন পদার্থের হতে পারে, এটা তরল পদার্থের হতে পারে এবং এটা বায়বীয় পদার্থের হতে পারে, মানে যে কোনো পদার্থের হতে পারে। এখন আমরা যদি একটু উদাহরণ দেখি, যে উদাহরণ যে আমরা বলতে পারি যেমন পারফিউম, আর কি বলতে পারি? বিরানির গন্ধ। ধরো বিরানির গন্ধ। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু বলি। শোনো, পারফিউম কি বললাম? ক্লাসের একজন পারফিউম দিয়ে এসেছে, অনেক জোরালো পারফিউম, মানে অনেক বেশি পরিমাণে দিয়ে এসেছে। তোমরা দেখবা সে আসার কিছুক্ষণের মধ্যে গোটাল ঘরে ওই পারফিউমের কিন্তু গন্ধটা ছড়াই গেছে।
তাহলে এই পারফিউমের গন্ধটা কতটুকু ছড়াবে, কত দূর ছড়াবে, এটা কিন্তু মূলত নির্ভর করবে ঘনমাত্রার উপর। কম পারফিউম দিয়ে আসলে শুধু আশেপাশে 2-1 জন পাবে, বেশি পারফিউম দিয়ে আসলে তার আশেপাশে আরো কিছু পাবে, অনেক বেশি পারফিউম দিয়ে আসলে দেখবা এলাকার সবাই পাইছে। তোমরা দেখবা যখন ফুল ফোটে, যেমন আমার সব থেকে পছন্দের ফুল হলো বকুল ফুল। বকুল ফুল যখন গাছে ফোটে তখন যদি তোমরা বকুল ফুলের গাছের নিচ দিয়ে যাও, তোমরা দেখবা সেখানে একটা সুন্দর একটা গন্ধ থাকে। তাহলে এই গন্ধটাও কিন্তু ছড়াইছে কোন পদ্ধতিতে? এই ব্যাপন পদ্ধতিতে ছড়াইছে। আবার ধরো পাশের বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে, পাশের বাসার আন্টি কিন্তু তোমাকে বলেনি যে আমার বাসায় কি রান্না হচ্ছে, তুমি কিন্তু গন্ধ পেয়ে যাবা। তাহলে এটা কোন পদ্ধতিতে পাইলা? এটাও কিন্তু ব্যাপন পদ্ধতিতে পাইছো। অথবা দেখবা পাশের বাসায় মাঝে মাঝে ধরো ডিম ভাজতেছে, এই ডিমের গন্ধও কিন্তু, ডিম ভাজার গন্ধও কিন্তু কিছুক্ষণ পর তোমার নাকে পৌঁছাবে এবং তুমি বুঝতে পারবা যে আন্টির বাসায় আজকে ডিম ভাজা হচ্ছে। তো এই পদ্ধতিগুলা প্রত্যেকটাই কিন্তু ব্যাপন পদ্ধতি। তাহলে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, বলো তো বাবা ব্যাপন বলতে কি বোঝায়? তাহলে ব্যাপন হলো কোনো পদার্থের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যে প্রবাহিত হওয়া, সঞ্চারিত হওয়া, এই জিনিসটা হলো ব্যাপন। তাহলে ব্যাপন কোন কোন পদার্থের হতে পারে? এটা কঠিন হতে পারে, তরল হতে পারে, বায়বীয় হতে পারে। আমরা যদি একটু উদাহরণ দেখি, আচ্ছা আমরা এখানে একটু উদাহরণ দেখি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেখি হলো কঠিন কিভাবে হয় বা তরলের কিভাবে হয় বা বায়বীয় বা গ্যাসীয় কিভাবে হয়। হ্যাঁ, বায়বীয় বা গ্যাসীয় কি, গ্যাসীয় কিভাবে হয়? শোনো, কঠিন যেভাবে হয়, ধরো এটা একটা চায়ের কাপ, এখানে গরম পানি দেওয়া আছে। কি পানি দেওয়া আছে? গরম। এখানে আরেকটা চায়ের কাপ, এখানে ধরো ঠান্ডা পানি দেওয়া আছে। আমরা ইনস্ট্যান্ট চা কিভাবে পাই? হ্যাঁ, দোকানে গেলে আমাদের দেখবা তোমরা চা হাতে বানিয়ে খাওয়াই। কিন্তু আমরা যদি অফিসে বা বাসায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করা হয়, যে গরম পানি করে টি ব্যাগ থাকে, এখানে টি ব্যাগ দিই আমরা। ধরো এরকম একটা টি ব্যাগ আমরা দিয়ে দিলাম, টি ব্যাগ দিয়ে দিলাম, ধরো টি ব্যাগ, আমরা টি ব্যাগ দিই। তাহলে টি ব্যাগ দিলে কি হয়? টি ব্যাগটা দেওয়া, আমরা যদি নাড়ানাড়ি নাও করি, ধরো টি ব্যাগটা জাস্ট ফেলে দিলাম, আমরা কিছুক্ষণ পর দেখব যে সেখানে গোটাল পানিটা কালচে হয়ে গেছে বা গোটাল পানিটা কালচে বর্ণ ধারণ করছে, তাই তো? তাহলে এই গোটাল পানিটা কালচে বর্ণ ধারণ করার পিছনে কারণ কোনটা? তাহলে এই গোটাল পানিটা কালচে বর্ণ ধারণ করার পিছনে কারণ হলো এই ব্যাপন। আমরা একটু সুন্দরভাবে দেখি, ঠিক আছে? এই ব্যাপনটা কিভাবে হয় একটু দেখি। শোনো, এই যে টি ব্যাগটা আমরা দিলাম, এখানে যে লিকারটা আছে, হ্যাঁ, লাল বর্ণের লিকার, তাহলে এখানে কি আছে? চায়ের পাতি আছে, তাই তো? এখানে চায়ের পাতি, এখানেও কি চায়ের পাতি আছে। তাহলে এই চায়ের পাতি থাকার কারণে এখানে যখন টি ব্যাগটা দেওয়া হয়, তখন এখান থেকে কিন্তু লিকার বেরোয় এবং পানি কালচে হয়। পানি কীরকম হলো? কালচে হয়ে গেল। এখন কথা হলো, কোথায় বেশি দ্রুত কালচে হবে? আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে গতিতত্ত্ব পড়েছি। তাহলে গতিতত্ত্ব অনুযায়ী তাপমাত্রা বাড়ালে কণাগুলো তাড়াতাড়ি ঘোরাঘুরি করে, সব দিকে সঞ্চারিত হয়, দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তার মানে আমাদের একটা কি ছিল? আমরা একটা গরম পানি ছিল, আর একটা ছিল ঠান্ডা পানি। তাহলে মাস্ট বি মনে রাখবা, এই টি ব্যাগ থেকে যে টি ব্যাগের লিকার থেকে যে কালচে বর্ণটা বাড়াবে বা নির্যাসটা বাড়াবে, সেটা মূলত গরম পানিতে দ্রুত হবে, ঠান্ডা পানিতে ধীরে। তাহলে গরম পানিতে বেশি হবে, ঠান্ডা পানিতেও হবে, তবে এটা একটু কি লাগবে? এটা একটু সময় লাগবে। তো আশা করছি এখানে কঠিন ব্যাপনটা তোমরা দেখলা। তাহলে কঠিন ব্যাপন কোনটা? যে চায়ের মধ্যে বা চায়ের পানির যে গরম পানির মধ্যে টি ব্যাগ দিলাম, টি ব্যাগের ভিতর কি থাকে? চা পাতিগুলো কঠিন অবস্থায় থাকে, পানিতে দেওয়া মাত্র সেখান থেকে নির্যাস বেরোয় কালচে বর্ণ ধারণ করবে। তবে সেটা ঠান্ডা পানির তুলনায় গরম পানিতে এটা একটু দ্রুত হবে, কারণ কণার গতিতত্ত্ব। এখন যদি আমরা তরলের কথা চিন্তা করি, শোনো, ধরো আমরা দুটা পানির পট নিলাম, এরকম দুটা পানির পট নিলাম,
পানির পট নিলাম, সেম পরিমাণে ধরো পানি আছে, এখানেও ধরো 1 লিটার পানি আছে, এখানেও 1 লিটার পানি আছে। তাহলে এটা ধরলাম গরম, এটা ধরলাম ঠান্ডা, ঠান্ডা। হ্যাঁ, তাহলে এখানে আমরা ড্রপারে করে ধরলাম 2-3 ফোঁটা নীল রং দিলাম, নীল রং 2-3 ফোঁটা নীল রং দিলাম, বা ফুড কালার দিলাম, নীল বর্ণের ফুড কালার, অথবা আমরা রবিন ব্লু বলি না, রবিন ব্লু। আমাদের আমি যখন কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম, আমার কিন্তু সাদা একটা শার্ট ছিল, স্কুল ড্রেস। তা আম্মা কী করতেন, যে শার্ট তো সম্ভবত দুটা ছিল, তো 2-3 দিন বা 1 দিন পরার পর ওই শার্টটার সমস্যা হতো। গরমের সময় তো 1 দিন পর পর শার্ট চেঞ্জ করতে হতো। তো মা কী করতেন, যে সাদা যে জিনিসই তিনি ধুয়ে দিতেন, ধোয়ার পর তিনি সেখানে রবিন ব্লু দিতেন। তো পানির মধ্যে 2-3 ফোঁটা রবিন ব্লু দেওয়ার পর একটু নেড়ে নিতেন, নেওয়ার পর সেখানে শার্ট দিয়ে ভিজে শার্টটাকে এক করতেন, চিবে নাড়ে দিতেন। এতে করে কী করতেন, কালারটা দীর্ঘদিন থাকতেন, কালারটা নষ্ট হয়ে যেতেন না, এবং শার্টটা দেখতে অল টাইম নতুন নতুন লাগতো। তা আমরা যদি ওই কথাটাও চিন্তা করি, তাহলে এখানে কি, যে এটা তরল, তাহলে এই লিকুইডটা দিলাম, তাহলে তরলের মধ্যে আরেকটা তরল দিলাম, কি বর্ণের তরল, নীল বর্ণের তরল। তাহলে এই তরলটা কিন্তু কিছুক্ষণ পর আমরা নাড়ানাড়ি না করলেও দেখবো ছড়াই গেছে, বিভিন্ন জায়গার পানিটা দেখবো লাল হয়ে গেছে, নীল হয়ে গেছে। তাহলে এখন কোন পানিটা দ্রুত নীল হবে, আমরা কণার গতিতত্ত্ব থেকে কি জানি, তাহলে গরম পানি বেশি দ্রুত নীল হবে কার তুলনায়, ঠান্ডা পানির তুলনায়। তাহলে এটা গেল হলো তরল মাধ্যমে। তরল মাধ্যম কোনটা, এই যে তরলের কিভাবে, তাহলে নীল কালারটা কি তরল বা নীল বর্ণের ড্রপ। মানে এখন আমরা দেখব গ্যাসের ব্যাপন। এখানে মূলত আমরা একটা এরকম করে চিত্র অঙ্কন করবো, এটা একটা কাস্টল, এর 2 দিক ফাঁকা ছিল, এরকম করে ফাঁকা ছিল, এই 2 মুখে 2টা তুলা দিয়ে বন্ধ করে দেব। তবে এই তুলাটা ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবানো, আর এই তুলাটা ছিল ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ডুবানো। এখন কথা হলো, এরা যখন মিলিত হবে, যেমন এখান থেকে আমরা HCl পাবো, আবার এখান থেকে আমরা পাবো হলো NH3 অ্যামোনিয়া। তাহলে এই HCl প্লাস অ্যামোনিয়া যখন মিলিত হবে, তখন তৈরি করবে হলো অ্যামোনিয়াম, এটা তৈরি করবে। তাহলে এখন কথা হলো, এই যে এটা তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে এটা কোথায় তৈরি হবে, এটা কি মাঝে তৈরি হবে, নাকি এটা কি বাম দিকে তৈরি হবে, নাকি এটা ডান দিকে তৈরি হবে। তাহলে এই জিনিসটা আমরা এখন দেখব। তবে এটা কোথায় তৈরি হবে সেটা নির্ভর করবে অনেক কিছুর উপর, আমি তোমাদের ব্যাখ্যা করতেছি। আরেকটা কথা তোমাদের বলি, এই যে ব্যাপন আছে না, ব্যাপনের যে গতি বা ব্যাপনের যে কোন দিকে হবে, ব্যাপনের গতিটা নির্ভর করবে 2টা জিনিসের উপর। একটা হলো ঘনত্ব বা ভর, আরেকটা হলো কণার আকার। মনে রাখবা, কণার আকার যদি বড় হয় তাহলে ব্যাপনের গতি কমে যাবে, আর কণার আকার যদি কমে যায় তাহলে ব্যাপনের গতি কি বেড়ে যাবে। আবার একটা জিনিসের ভর যদি বেশি হয় তাহলে ওর কিন্তু ব্যাপনের গতি কমে যাবে। আমার ভর অনেক বেশি, ধরো 76 কেজি, আমার তুলনায় যদি 50 কেজি ওজনের একটা ছেলের সাথে আমাকে যদি দৌড়ের প্রতিযোগিতা করানো হয়, তাহলে দেখবা আমি 1000 মিটার গেছি, সে দেখবা 1500 মিটার গেছে, বা তার আরও বেশি যেতে পারে। তাহলে এই যে ওজন বেশি হওয়ার কারণে আমার গতি কম, আর ওর ওজন কম হওয়ার কারণে তার কি গতি বেশি। ঠিক তেমনই এখানেও মূলত নির্ভর করবে আণবিক ভরের উপর। তাহলে আমরা মনে রাখবো এই জিনিসটা, যে আণবিক ভর বেশি ব্যাপন কম। আমরা এখন দেখব এই যে দুটার, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং NH3, এদের মধ্যে কার আণবিক ভর কত। আমরা যদি এখানে দেখি, প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি দেখি, হাইড্রোজেনের ভর কত 1, ক্লোরিনের ভর কত 35.5, তাহলে এর আণবিক ভর হলো 36.5। NH3 এর আণবিক ভর কত, নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 3, তাহলে হাইড্রোজেন 1 মানে 3টা আছে, তাহলে 3, তাহলে এই মিলে হলো 17।
তাহলে এখানে নর্মালি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি খুব ভালোভাবে এর আণবিক ভর বেশি, এর আণবিক ভর কম। অতএব আণবিক ভর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বেশি, অ্যামোনিয়ার কম। তাই ব্যাপন NH3 এর বেশি হবে। তার মানে এই জিনিসটা এই দিক থেকে এইদিকে বেশি আসবে, এই জিনিসটা এই দিক থেকে দিয়ে কম যাবে। ধরো এই জায়গায় তৈরি হয়ে গেল এই জিনিসটা, মানে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে আশা করছি তোমরা এই জিনিসটাও বুঝছো। তাহলে বাংলা কথা হলো, যার ব্যাপনের হার বেশি মনে রাখতে হবে তার আণবিক ভর কম, আর যার ব্যাপনের হার কম মনে রাখতে হবে তার ভর অনেক বেশি, আণবিক ভর অনেক বেশি। তাহলে এই হলো কথা। এই জিনিসটা কিন্তু অনেকবার সৃজনশীলে এসেছে, সো এই জিনিসটা একটু ভালোভাবে তোমাদের লাগবে। তাহলে এই জিনিসটাই তোমাদের দিতে পারে যে ব্যাপন কি লেখো, বা ব্যাপন কি এবং ব্যাপনের উদাহরণ ব্যাখ্যা করো। ঘ নম্বরে দিয়ে দিল 4 মার্কের জন্য। তাহলে কিন্তু এই টোটাল জিনিসগুলো লিখতে হবে অল্প করে। আবার যদি বলে যে গ্যাসীয় পদার্থের ব্যাপনটা লেখো, তাহলে শুধু এই জিনিসটাই খুব সুন্দর করে চিত্র দিয়ে এই কথাগুলো একটু বড় বড় করে লিখে 1-1.5 পেজে তুলে দিবা। তাহলে আমাদের ব্যাপনও শেষ। তাহলে আমরা এখন দেখবো হলো নিঃসরণ। নিঃসরণ জিনিসটা কি? নিঃসরণ এবং ব্যাপন কিন্তু অনেকটা কাছাকাছি, তবে পার্থক্য আছে। নিঃসরণ জিনিসটা কি জানো? যে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে গ্যাসের সজোরে বেরিয়ে যাওয়াকে নিঃসরণ বলে। তাহলে কি বললাম? যে এখানে একটা সরু ছিদ্রপথ থাকবে, সরু, উচ্চ চাপ থাকবে, আর উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে গ্যাসের বেরিয়ে যাওয়াকে আমরা কি বলছি? আমরা বলছিল নিঃসরণ। আমরা এটা যদি উদাহরণ দেখি, তাহলে ব্যাপনের সাথে এটা পার্থক্যটা কি এটা একটু দেখি। ব্যাপনে কিন্তু কোনো চাপের কথা বলা হয়নি, ওখানে বলা হয়েছিল যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্ব। আর ওখানে বলা হয়েছিল যে কঠিন, তরল, বায়বীয় যে কোনো পদার্থের ব্যাপন হতে পারে। কিন্তু মনে রাখবা এখানে শুধু বায়বীয় পদার্থের ব্যাপন হয়, মানে শুধু গ্যাসের ব্যাপন হয়। তাহলে নিঃসরণ কিন্তু গ্যাসের হয়, শুধু বায়বীয় পদার্থের। আর ব্যাপন কিন্তু কঠিন, তরল, বায়বীয় সবার হয়। এবং আমরা এভাবেও বলতে পারি যে এখানে চাপ থাকে, সরু ছিদ্রপথ থাকবে, ওখানে কিন্তু চাপের দরকার নাই, সরু ছিদ্রপথেরও দরকার নাই। আমরা যদি এটার একটু উদাহরণ দেখার ট্রাই করি, যেমন সিএনজি, এটাকে কি বলে বলতো? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তোমরা জানো যে আমরা কি সবুজ বানের সিএনজি আছে, তাই তো? সিএনজি অনেক দ্রুত যায়, কিন্তু প্রায় 50-60 স্পিডে যায়। তাহলে এই সিএনজির পিছনে তোমরা দেখবা এরকম করে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডার হলো না, ধরলাম এটা একটা সিলিন্ডার। হ্যাঁ, সিলিন্ডার আছে। তাহলে এই সিলিন্ডারে লেখা থাকবে দেখবা সিএনজি। মূলত এই সিএনজি গ্যাসটা মূলত মিথেন। হ্যাঁ, CH4 মূলত মিথেন। তাহলে পরীক্ষা যদি করছেন এসে বলতো বাবা সিএনজিতে মূলত কোন গ্যাস ব্যবহার করা হয়, তাহলে ব্যবহার করা হয় হলো মিথেন। কি করা হয়? উচ্চ চাপে গ্যাসকে তরলে পরিণত করা হয়। তাহলে এই সিলিন্ডারের মধ্যে কি থাকে? তরল গ্যাস। কি গ্যাস? সিএনজি গ্যাস। সিএনজির মূলত নাম কি? মিথেন। এখানে মূলত উচ্চ চাপে কি থাকে? সিএনজি থাকে, মানে মিথেন গ্যাস থাকে। কি করা হয়? ধীরে ধীরে এখান থেকে এটা বেরোয়, এখান থেকে গ্যাস বের হয়ে ইঞ্জিনে চলে যায় এবং সেখানে গিয়ে শক্তি উৎপন্ন হয়।
তাহলে এই যে সরু ছিদ্রপথ দিয়ে উচ্চ চাপের স্থান থেকে, উচ্চ চাপ কি এখানে অনেক বেশি চাপ, তাহলে উচ্চ চাপের স্থান থেকে সুন্দরভাবে সে ইঞ্জিনে প্রবেশ করতেছে এবং সেখানে গিয়ে শক্তি উৎপাদন করতেছে। তাহলে এখানেও কিন্তু একটা কি লাগে, এখানে একটা সরু ছিদ্রপথ আছে এবং এখানেও কিন্তু একটা চাপ লাগে। তাহলে এখানেও সরু ছিদ্রপথ এবং এখানেও একটা কি আছে, একটা চাপ আছে। তাহলে এই জিনিসটা হলো নিঃসরণ। আরেকটা আমরা বলতে পারি, যেমন বাসাবাড়িতে কি করা হয় বলতো, সিলিন্ডার এখানেও ব্যবহার করা হয়। তাহলে এরকম করে এখানেও একটা সিলিন্ডার থাকে, তাই তো, এখানেও সিলিন্ডার থাকে। এই সিলিন্ডারের মধ্যে মূলত প্রোপেন ও বিউটেন গ্যাস থাকে, C3H8 C4H10 এই গ্যাস থাকে। তাহলে এদেরকেও মূলত উচ্চ চাপ দিয়ে কি করা হয়, গ্যাসকে তরলে কনভার্ট করা হয় এবং যখন রান্নার কাজে লাগে তখন এই সরু ছিদ্রপথ দিয়ে এই সরু পথে উচ্চ চাপের স্থান থেকে কোথায় আসে বলতো, নিম্ন চাপের স্থানে এসে কি করে, যে তাপ উৎপাদনে হেল্প করে, আগুন জ্বালাতে সাহায্য করে এবং রান্না হয়। তাহলে এই দুটাই কিন্তু কার উদাহরণ, এই দুটাই কিন্তু নিঃসরণের উদাহরণ। তাহলে আমরা নিঃসরণ জিনিসটা দেখলাম যে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে গ্যাসের যে প্রবাহ, ওই জিনিসটাকে আমরা বলছি নিঃসরণ। উদাহরণ হিসেবে দেখছি এগুলা কি আছে, সিএনজি আছে, তারপর হলো আমাদের সিলিন্ডারে যে গ্যাস পাওয়া যায় বাসা বাড়িতে ব্যবহার করি সেই গ্যাস আছে, এই দুটো দেখলাম। আবার আমরা বেলুনও বলতে পারি। যদি এরকম করে আমরা একটা বেলুন নিই, ধরো আমরা একটা বেলুন নিলাম, তাহলে এই বেলুনের মধ্যে গ্যাস ভরা আছে, তাই তো, গ্যাস ভরাইছি, গ্যাস দিছি। আমরা যদি কোনো একটা পিন ঢুকানোর ট্রাই করি, পুটুস করে ফেটে যাবে। আমরা যদি এরকম করে সব দিকে যদি আমরা এরকম করে টেপ দিয়ে পেঁচাই দিই, টেপ মারার পর মাঝখানে যদি আমরা ছিদ্র করি, হ্যাঁ, তাহলে এই ছিদ্রটা কিন্তু অত দ্রুত ফাটবে না। তখন দেখবো ওই ছিদ্র পথ দিয়ে দেখবা যে ধীরে 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 ভিতর থেকে বাতাস বাইরে বেরোচ্ছে। তার কারণ ভিতরে যে গ্যাস ছিল সেটা উচ্চ চাপে আর বাইরের দিকের চাপটা কি কম, এই কারণে বেলুন থেকে বাইরে কি বাড়াবে, গ্যাস বাড়াবে। তাহলে আমরা নিঃসরণটাও দেখা শেষ। এখন মূলত আমরা দেখবো হলো পাতন, তারপর আমরা দেখবো হলো ঊর্ধ্বপাতন। তো চলো পাতনটা দেখি। পাতন কি, পাতন জিনিসটা কি, পাতন বোঝার আগে আরেকটা জিনিস আমাদের একটু বুঝতে হবে। শোনো, এই কঠিন পদার্থকে যদি আমরা তাপ দেই, এটাকে যদি আমরা তাপ দেই, তাপ, তাহলে সেটা তরলে পরিণত হবে। তরলকে যদি আমরা তাপ দেই, আরো বেশি তাপ, তাহলে এটা গ্যাসে পরিণত হবে। আবার যদি উল্টা কাজ করি, মানে গ্যাসকে যদি আমরা ঠান্ডা করি, ঠান্ডা করলে কিসে হবে, তরলে কনভার্ট। আবার তরলকে যদি আমরা ঠান্ডা করি, চাপ দিয়ে ঠান্ডা করি, তাহলে এটা কিসে পরিণত হবে, যে কঠিনে, তাই তো। মানে পানি আছে, তাই তো, পানিকে যদি আমরা ঠান্ডা করি কিসে পরিণত হবে, বরফকে যদি আমরা তাপ দিই কিসে পরিণত হবে, পানিতে। আবার পানিকে যদি আমরা তাপ দিই কিসে পরিণত হবে, বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি কিসে পরিণত হবে, তরলকে যদি ঠান্ডা করি আবার কিসে পরিণত হলো, বরফে পরিণত হয়ে গেল। তাহলে এই হলো অবস্থা। পাতন জিনিসটা হলো একই সাথে বাষ্পীয় ভবন প্লাস ঘনীভবন। তাহলে একই সাথে গরমও করব, একই সাথে আবার কি করবো, ঠান্ডাও করব। তাহলে একই সাথে বাষ্পীয় ভবন এবং ঘনীভবনকে বলা হয় পাতন। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে, বলতো বাবা যে পাতন জিনিসটা কি, তাহলে বলবা একই সাথে বাষ্পীয় ভবন প্লাস ঘনীভবন। তো এই জিনিসটাকে আমরা বলছিল পাতন। এখন কথা হলো এই পাতন আমরা কেন করি, পাতনের কাজ কি, তাই তো। আমরা কি বললাম যে পাতনের কাজ কি, একটা জিনিস মনে রাখবো যে পাতনটা কেন করা হয়, নিশ্চিত কোনো না কোনো কাজে করা হয়। ধরো এটা একটা মিশ্রণ আছে বিভিন্ন পদার্থের, ধরো এখানে একটা মিশ্রণ আছে, এখানে হলো মিশ্রণ। এই মিশ্রণের মধ্যে বিভিন্ন পদার্থ ধরো তুমি মিশাইছো,
বা বিভিন্ন উপাদানকে তুমি মিশাইছো, পদার্থের উপাদানকে তুমি মিশাইছো। এখন তুমি চাচ্ছ এই উপাদানগুলোকে তুমি আলাদা করবা। এই উপাদানগুলো যদি তুমি আলাদা করতে চাও তাহলে সেখানে বাষ্পীভবন প্লাস সাথে সাথে ঘনীভবন করতে হবে, মানে পাতন করতে হবে। তাহলে এটার কাজ হলো মিশ্রণ থেকে উপাদানকে পৃথকীকরণে এটা হেল্প করা হয়। তাহলে একটা মিশ্রণ থেকে একটা মিশ্রণে যদি অনেকগুলো উপাদান থাকে তাহলে ওই উপাদানগুলোকে পরস্পরকে আলাদা করতে আমরা মূলত এই পাতন পদ্ধতিটা ব্যবহার করি। আরেকটা তোমরা জানো যে তেলের খনি থেকে অপরিশোধিত তেল তোলা হয়। তাহলে এই অপরিশোধিত তেলকে যে পরিশোধন করা হয় করে বিভিন্ন পদার্থ যে আলাদা করা হয়, এই জিনিসটাও কিন্তু এই জিনিসটা কিন্তু পাতন। তার মানে তেলের খনি থেকে অপরিশোধিত তেলকে তেলের উত্তোলনের পর শুদ্ধ করা হয় বা শোধন করা হয়। এই পদ্ধতিতে শোধন করা হয় মানে বিভিন্ন পদার্থকে কি করা হয়, আলাদা করা হয়। তবে আরেকটা কথা, যদি এখানে তাপমাত্রার কথা উল্লেখ থাকে যে অমুক তাপমাত্রা তমুক তাপমাত্রা, তাহলে উক্ত জিনিসটার নাম হবে আংশিক পাতন। আংশিক পাতন কখন বলবা? যখন তাপমাত্রা দেয়া থাকবে, ধরো 20 ডিগ্রি বা 25 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 40 ডিগ্রি, যে তাপমাত্রা দেওয়া থাকে যে অমুক তাপমাত্রা প্রদান করার পর অমুক পদার্থকে আলাদা করা হলো, তাহলে উক্ত জিনিসটাকে আমরা বলছিলাম আংশিক পাতন। পাতন হলো একই সাথে বাষ্পীভবন প্লাস ঘনীভবন। এটা করা হয় কেন? যে মিশ্রণ থেকে কোনো একটা উপাদানকে পৃথকীকরণে, আর তেলের খনি থেকে যে অপরিশোধিত যে তেল থাকে, এই তেলের শোধনটা করা হয় মূলত কোথা থেকে? যে পাতন পদ্ধতিতে। তাহলে আমাদের এখানে পাতনটাও শেষ। এখন আমরা দেখব ঊর্ধ্বপাতন বলতে আমরা কি বুঝি। ঊর্ধ্বপাতন যে সকল পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়। বলছি বাষ্পে পরিণত হয়, তাদের ঊর্ধ্বপাতন পদার্থ বলে। যেমন কি করলাম আমরা, কোন একটা কঠিন পদার্থ, ধরো এখানে একটা কঠিন পদার্থ আছে, এই কঠিন পদার্থকে আমরা কি দিলাম? আমরা দিলাম হলো তাপ। তাহলে সেটা তরলে পরিণত না হয় কি হলো? বাষ্পে পরিণত। আবার যদি উল্টা করি, যে বাষ্প আছে, এই বাষ্পকে আমরা ঠান্ডা করলাম, তাহলে এটা তরলে পরিণত না হয় কিসে পরিণত হবে? কঠিন পদার্থ। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি হলো যে ঊর্ধ্বপাতিত বা ঊর্ধ্বপাতন পদার্থ। এদের যদি আমরা বলি উদাহরণ কি, যেমন নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, কর্পূর, আর কি আছে? আয়োডিন, ঠিক আছে, এগুলো হলো উদাহরণ। আচ্ছা, এটার কি কাজ আছে ভাই? এটা কেন দরকার? কি দরকার? তাহলে আমরা এখানে জানবো এটার কেন দরকার। হ্যাঁ, ধরো খাদ্য লবণের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড, তাই তো? এর সাথে ধরো নিশাদল মিক্সড আছে, নিশাদল যুক্ত আছে। তাহলে খাদ্য লবণের সাথে যদি নিশাদল যুক্ত থাকে, তাহলে এখানে যদি ঊর্ধ্বপাতন করা হয়, তাহলে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড পাবো।
কিংবা ধরলাম যে এই খাদ্য লবণের সাথে আমরা জানি লবণের সাথে আয়োডিন থাকে, তাহলে ধরো আয়োডিনকে তোমার পছন্দ হচ্ছে না, তোমার আয়োডিন যুক্ত দরকার নেই লবণ, তাহলে আয়োডিন যুক্ত আছে, তাহলে তুমি যদি কি চাও এখানে যদি ঊর্ধ্বপাতন করো তাহলে আয়োডিনটা বের হয়ে শুধু শুধু সোডিয়াম ক্লোরাইড পাবা। তো এই পদ্ধতির জন্য মূলত বা এই জিনিসগুলোর জন্য মূলত এই ঊর্ধ্বপাতন জিনিসটা করা হয়। তাহলে আমি প্রথম থেকে সবগুলো জিনিস পড়ালাম, যে পদার্থ কি, পদার্থের অবস্থা কি, বা কণার গতিতত্ত্ব বলতে কি বোঝায়, ব্যাপন বলতে কি বোঝায়, আর নিঃসরণ বলতে কি বোঝায়, পাতন কি, ঊর্ধ্বপাতন কি। আশা করছি তোমরা সকলে বুঝছো। যদি না বোঝো ভাই নিচে কমেন্ট বক্সে একটু কমেন্টকে জানাবা, আর ক্লাসগুলো দয়া করে একটু ছড়াই দিবা বন্ধু বান্ধবীদের মাঝে। যদি ভিউ বেশি হয় বা সাবস্ক্রাইব যদি বেশি হয়, বিশেষ করে মোটিভেশন অনেক পাই, ক্লাস নেওয়ার আগ্রহ বেড়ে যায়। যেহেতু আমাদেরও অনেক কাজকাম থাকে, আমরা অফলাইনে ব্যাচ পড়াই, আমি ভার্সিটিতে যেতে হয়, অনেক কাজকাম থাকে, তারপরেও সময় বার করে অনলাইনে ক্লাস নেওয়া হয়। তাহলে নিশ্চিত তোমাদের একটু ভাই সাপোর্ট দরকার। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।